নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি, আপনাদের ঘটনাটি ভালো লেগেছে, সেটা আমি ভালো মতো বুঝতে পেরেছি, আমারও ভালো লেগেছে। কিন্তু আজকে একটা অভিযোগ বা অভিমান নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার আপনাদের কমেন্ট দ্বারা মনে হয় যে পার্সোনালি আমাকে আপনারা সবাই খুব ভালোবাসেন। এটা আমার মনে হয় যে এইটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি বা পাচ্ছি, এটা আমার সবসময় মনে হয়। কিন্তু বন্ধুরা, আপনারা শুধু ঘটনা শুনবেন আর কোনো দিকে আপনাদের লক্ষ্য থাকবে না, এটা আমাকে খুব দুঃখ দিয়েছে। কারণ আপনারা তো জানেন আমি আর 5 জনের ইউটিউবারদের মতো নই। আমি খুব সাধারণ একটা, বর্তমানে এখন আমি একজন গৃহবধূ, এটাই আমার পরিচয়। আমি আপনাদের কাছে বারবার বলেছি আমি কিচ্ছু পারি না, একটু মিষ্টি করে কথা বলা ছাড়া বা একটু গুছিয়ে কথা বলা ছাড়া আমার আর কোনো ক্যালি নেই। কিন্তু আমি এই প্ল্যাটফর্মে যে এসছি সেটা শুধুমাত্র আমার মেয়ের প্রেশারে এবং আমার হাজব্যান্ডেরও কিছুটা প্রেশারে। আমার আসার ইচ্ছে ছিল না। ওদের বক্তব্য, তুমি যখন এত সুন্দরভাবে কোনো একটা ঘটনা, কখনো হয়তো মেয়ের কাছে কোনো গল্প করেছি বা ঘটনা বলেছি, ও বলে তুমি যখন এত ভালো করে বলো তাহলে সেটা সবাইকে শোনাবে না কেন? আর ও আরেকটা লোভ আমাকে দেখিয়েছিল, তোমার প্রচুর বন্ধু হবে মা, দেখো। তা সত্যি, কেউ আমার বন্ধু বান্ধবী, কেউ আমায় কাকিমা বলে, আমার সন্তান সম, আবার বয়স্ক দাদা ভাই দিদিভাইরাও রয়েছেন আমার, যারা আমার প্রণম্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা রয়েছেন তারা আজকাল যে একটা দুটো করে অদ্ভুত কমেন্ট ঢুকছে, সেগুলোর প্রতিবাদ আপনারা করেন না কেন? আমি আপনাদের আগেও বলেছি যে এটা তো আপনাদের পরিবার, আপনারা প্রোটেস্ট করলে সবাই কিন্তু তখন বুঝবে যে এখানে কি মানসিকতার মানুষরা থাকেন বা কাদের এটা পরিবার। উদাহরণস্বরূপ আমি বলছি, দেখুন, আপনারা হয়তো একটা কথা বলতে পারেন যে এই খারাপ কমেন্টগুলোকে ইগনোর করো। অনেক এরকম লেখা আমি পেয়েছি যে এগুলোকে ইগনোর করো, কিন্তু সবসময় ইগনোর করা যায় না। এক্ষেত্রে কি হবে, চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে। কীরকম আমি উদাহরণ দিই, আমার এই চ্যানেলটার একদম শুরুর দিকের ঘটনাগুলো যদি শোনেন, দেখবেন মনোমিতা ভট্টাচার্যী বলে একটি মেয়ে আমায় ঘটনা তখন যোগান দিয়েছিল। এবার মনোমিতা আজও আমার সাথে সুন্দর যোগাযোগ রয়েছে, এবং ও একটা, যেহেতু বললাম খুব একটা ব্যস্ততার মধ্যে রয়েছে, রিসেন্ট একটা মলের ঘটনা বা তারাপীঠে যাওয়ার একটা ঘটনাও আমি শেয়ার করেছি। ও সময় পায় না বলে ঘটনা দিতে পারছে না। যারা মলে কাজ করে তাই তো ব্যস্ততা খুবই থাকে, আর বিশেষ করে এই সমস্ত অকেশনগুলো যখন থাকে আমাদের, তো তখন ব্যস্ততা তুঙ্গে ওঠে, সামনে দুর্গাপুজো। এরপরে কিন্তু মনোমিতার যখন ঘটনা কিছুটা কমে এসছিল বলা আর কি, শেয়ার করা ওর, তখন কিন্তু হাল ধরে গোপালের ঘটনা। যখন থেকে গোপাল হাল ধরে, গোপালের বিভিন্ন ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি এবং করে চলেছি। আমি নিজে অবাক হয়ে যাই যে ও কত মানুষের সাথে মেশে, এবং এরকম কিছু একটা হিন্ট ও নিশ্চয়ই দেয় যার দ্বারা কিন্তু এই ঘটনাগুলো ও পায়। যেমন ধরুন কোনো একটা আলোচনা সভা, সেখানে কথা বলতে বলতে ধরুন আমাদের মতো যারা লোক, আমরা এই ধরনের ঘটনা শুনতে বা বলতে ভালোবাসি, হয়তো হঠাৎ কাউকে বললাম যে আচ্ছা তোমরা এই যে আত্মা বা ভূত, স্পিরিট যেটাকে আমরা বলছি, এগুলোকে বিশ্বাস করো? তখনই ওখান থেকে 4-5টা কথা উঠে আসলো। এইভাবেই তো মানুষ ঘটনাগুলো পায়। কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে এই রকম, সঠিক হয়তো আমি বলতে পারছি না, আপনারা কমেন্টগুলো দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন, অশিক্ষিত ছেলেটা ভালো গল্প বানাতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো গোপালও দেখছে, এগুলো তো খারাপ লাগে না? যদি সে অশিক্ষিত হবে, সে অত সুন্দর গল্প বানিয়ে বলবে কি করে? তাহলে তো সে রাইটার হয়ে যাবে। আপনারা যার গল্প শুনতে ভালোবাসেন সে তো তাহলে নোবেল পেয়ে যাবে।
আমি কিন্তু তখন ওইভাবেই উত্তর দিয়েছি যে সবাই শিক্ষিত হয় না, আর সবাই রাইটারও নয় যে গল্প বানাবে। আবার এই গতকাল একটা কমেন্ট পেয়েছি, যদিও তিনি এটা মজার ছলেই হয়তো বলেছেন। তিনি বলেছেন যে গোপাল ছেলেটা দেখছি বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে আড্ডা মারে। তাইতে আমি কমেন্ট করেছি, আমিও মজা করেই লিখেছি, ভাগ্যিস আড্ডাটা মারে বিভিন্ন দোকানে গিয়ে, তবে তো এতগুলো ঘটনা শেয়ার করে, আমি ঘটনা পাই আর আপনাদের গল্প শোনাই। তা এই ব্যাপারগুলোকে আপনারা যদি বলেন যে ইগনোর করুন, তাতে কি হয় বলুন তো? যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে ছোট করা হয়, অসম্মান করা হয়, এবং একটা চ্যানেলের কিন্তু ক্ষতি হয়। কারণ এত সুন্দর সুন্দর গোপালের প্রত্যেকটি ঘটনা খুব ইউনিক। বিশ্বাস করা বা না করা সেটা তো আমি সবসময় বলি দর্শক শ্রোতার ওপর। আপনারা গল্প মনে করে শুনুন, আমি তো প্রতি কথাতেই এটা বলি। ঘটনা বলে কাউকে রিয়েল ঘটনা বলে বিশ্বাস করতে হবে না। মনে করুন একটা একজন মহিলা আসছেন, তিনি গল্প শোনান, সেইভাবে শুনুন, তাতে ভয় পাওয়ার দরকার নেই, তাকে ঘটনা বলে শিলমোহর লাগাবার দরকার নেই, একটা গল্প শুনতে বসেছি। কিন্তু এগুলো কি বলুন তো? তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা কমেন্ট সেকশনেও লক্ষ্য রাখুন। আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা কমেন্ট সেকশনেও লক্ষ্য রাখুন, কাউকে এতটুকু ছোট না করে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই চ্যানেলটা যে নামে চলছে সোফিয়া সাতকাহন হিসাবে, সেই মানুষটা খুব সামান্য একটা মানুষ। সে যখন ঘটনা বলে, না পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যায়, না সে অদ্ভুত অদ্ভুত সেজে গুজে এসে বসে, পাকাচুল নিয়ে এসে বসে পড়ে, সে একদম খুব সাধারণ একটা মানুষ। এবং যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার সাথে যোগাযোগ করে বা রেখেছে, তারা জানে কি ধরনের আমি মানুষ। আমার মুখে এক আর বাইরে এক কিন্তু নয়, আমি খুব সাধারণ বা বোকা মানুষদের তালিকাভুক্ত। কাজে আপনাদেরকে বললাম যে আমার এই ধরনের কমেন্টের উত্তর দিতে রীতিমতো কষ্ট হয়। আপনারা একটু আমার হয়ে উত্তর দেবেন, তবে শালীনতা বা সভ্যতা বজায় রেখে। কারণ আমাদের এখানে যারা রয়েছে, আমি মনে করি আমার মন মানসিকতার মানুষরাই রয়েছেন। তো আরেকবার ক্ষমা চেয়ে নিলাম। এখন অপ্রাসঙ্গিক কিছু কথা বলার জন্য কিন্তু আর পারছিলাম না, এটুকু বলার দরকার ছিল। চলুন তাহলে ঘটনা শুরু করি। আজকের ঘটনাটা সেই আপনাদের প্রিয় মানুষটির বলা একটি ঘটনা, গোপাল পাল, বাঁকুড়ার গোপাল পাল, আমি যাকে ভাইয়ের মতো দেখি বা সেও আমাকে দিদির মতো দেখে। তা গোপালদের গ্রামের নাম হচ্ছে, একটা ছেলে আছে যার নাম হচ্ছে গৌতম দে। তো এই গৌতম দে এই 3-4 দিন আগে ঘটনাটি গোপালকে শেয়ার করেছে। তা গোপাল দিতে পারছিল না সময়ের অভাবে। তো গতকাল রাত্রিবেলা ও ঘটনাটি আমাকে শেয়ার করেছে। গৌতমের বাড়িতে ওদের হচ্ছে মানে 4 ভাই, 2-3 বোন, এরকম একটা বড় ফ্যামিলি। সেই ফ্যামিলির একদম ছোট ছেলে কিন্তু হচ্ছে গৌতম। তো গৌতমের যখন মাত্র 10-12 বছর বয়স, তখন কিন্তু সে পিতৃহারা হয়, তার বাবা মারা যায়। তার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, তো উনি মারা যান। এবারে ছেলেটি, এই গৌতম ছেলেটি, এ কিন্তু পড়াশোনাতে এবং খেলাধুলাতে অসম্ভব ভালো ছিল, খুবই ভালো ছিল। বিশেষ করে সে একটি খেলা খুব ভালো খেলতো, সেটা হচ্ছে ক্রিকেট। তাই ক্রিকেট খেলার জন্য তাকে কিন্তু এখান থেকে সেখান থেকে, মানে এই গ্রাম থেকে সে গ্রাম থেকে তাকে কিন্তু ডেকে ডেকে নিয়ে যেত, এতটাই ভালো ক্রিকেট খেলতো। 5 ফুট 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চির সে লম্বা, এবং খুব সুন্দর স্বাস্থ্য, তেমন সুন্দর তাকে দেখতে। ফলে এক কথায় তাকে সুপুরুষ বলা চলে, এই রকম সুন্দর সে কিন্তু ছিল। তো পড়াশোনা করছিল, করতে 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 যখন ক্লাস 10-এ আর কি হয়, 10 পড়াশোনা করে, কিন্তু যখন মাধ্যমিক সময় দেওয়ার সময় আসে আর কি, তখন কিন্তু এ বেঁকে বসে, এ তখন পড়াশোনা কিন্তু ছেড়ে দেয়। তো বাড়িতে 3 দাদা, বললাম তো 3 দাদাই রোজগেরে, আর মা রয়েছেন।
তো তিন দাদা এই পিতৃহারা ভাইটাকে কি বলবে, ছোট্ট বয়সে বাবা মারা গেছে, কিছু বলেনি, কিছুটা আদরেরও, যেহেতু বাড়ির সব থেকে ছোট কনিষ্ঠ ছেলে, তো তারা কিন্তু কিচ্ছু বলেনি। আর কিন্তু মা মাঝে মাঝে বলতো যে কি হলো, তুই পড়াশোনাটা এরমভাবে ছেড়ে দিলি, পড়াশোনাটা তো করতে পারতিস। তো মা কিন্তু ওর কাছে কিন্তু ওকে কিন্তু মাঝে মধ্যেই গৌতমকে বলতো। তো এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে পড়াশোনাতে এতটা ভালো ছিল যে এলাকার লোকেরাও কিন্তু এখনো পর্যন্ত বলে যে তুই এতটাই বদমাস ছেলে যে তুই পড়াশোনাটা কিন্তু মাঝপথে কিন্তু ছেড়ে দিলি। এবারে ঠিক আছে, পড়াশোনা তো এরকমভাবে তো ছেড়ে দিল। এবার গোপাল যেটা বলেছে যে পক্ষন্নাতে ওই গৌতম থাকে, বলছে এটা কিন্তু ওদের আসলে মামার বাড়ি, ওর আসলে মামার বাড়ি, আর আদি বাড়ি ওদের হচ্ছে কিন্তু বর্ধমানে। বর্ধমানে সেখানে কিন্তু ওর জ্যাঠা কাকা এরা কিন্তু রয়েছে। ফলে কি একটা যাতায়াত তো ছিলই, মানে ওদের বাড়িতে যাওয়া আসা এরকম ব্যাপারটা ছিল, যেহেতু আদি বাড়ি বললাম ওর বাবার, মানে গৌতমের বাবার। তো বলছে যে কোনো কারণবশত এইখানে গৌতমরা মানে পক্ষন্নাতে কিন্তু পুরো পরিবারটা রয়ে গেছে এবং দীর্ঘদিন রয়েছে। তো একদিন ওরকম আদি বাড়ি যেখানে বর্ধমানে সেখানেও গেছে। তো তখন ওর কাকার ছেলে বা জ্যাঠার ছেলে, ও মোট কথা কেউ আত্মীয় হবে, সে বলেছে, যারা সেই ছেলেটি বলেছে, দেখ আমাদের তো একটা ম্যাচ হবে, গৌতম তুই তো খুব ভালো ক্রিকেট খেলিস ভাই, তুই একটু খেলে দিবি আমাদের ম্যাচে। তখন বলেছে হ্যাঁ হ্যাঁ খেলে দেবো, কোনো অসুবিধা নেই। তো বর্ধমানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ড, মানে আমি যদি খুব ভুল না করে থাকি, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে রেল লাইনের ধারে একটি মাঠে কিন্তু খেলাটা হবে। তো যাই হোক, সেদিন তো খেলা মানে শুরু হবে এরকম ব্যাপার আর কি। সেখানে ওই ম্যাচটাতে প্রচুর সেবার দর্শক হয়েছিল। তা ওই গৌতম যেটা বলেছে বা গোপালও যেটা বলেছে যে এখন যেমন ফুটবল বা ক্রিকেট খেলায় সেভাবে কিন্তু দর্শক অতটা হয় না, কিন্তু তখনকার সময়, আজকে ঘটনাটা বলছি প্রায় 28 বছর আগের ঘটনা, তো তখন কিন্তু গ্রামে গঞ্জে বা শহরাঞ্চলেও আমরা দেখেছি যে ভালো ভালো কোনো টিম খেলতে আসছে, ম্যাচ পাড়ায় পাড়ায় হচ্ছে কিন্তু, হ্যাঁ। তো সেখানে কিন্তু প্রচুর দর্শক কিন্তু তখন জমা হয়ে ওই ম্যাচগুলোকে দেখতো। তো ও গৌতম গোপালকে যেটা বলেছে যে জানিস গোপাল, ওইখানে তো আমাদের তো খেলা চলছে, হ্যাঁ খেলা চলছে, খেলা প্রথমে ব্যাটিং হয়ে গেছে, এবার আমরা ফিল্ডিং করছি। তো ওই যে গ্রাউন্ডটা, হ্যাঁ ওই যে মাঠটা আর কি, মাঠের একটা বাউন্ডারি, যেটা বাউন্ডারির একদম শেষে নিম গাছের তলায় দাঁড়িয়ে ও ফিল্ডিং করছে, মানে গৌতম। তো বলছে যে যাই হোক, প্রথমে ব্যাটিং হলো, তারপরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্ডিং করছি, ফিল্ডিংও হলো, হয়ে টয়ে নিয়ে তো ম্যাচ শেষ হলো, আর আমরাই ম্যাচ জিতলাম। জেতার পর তো সবাই খুব খুশি, খুশি হয়ে যারা যারা খেলেছিল তারা তখন বলল আমাকে যে ভাই তুই কিন্তু আজকে আমাদের পিকনিক হবে আর তুই কালকে বাড়ি চলে যাস। তো তখন গৌতম বলে ঠিক আছে তাই হবে। তা পিকনিকটা হলো কিন্তু গৌতমদেরই আদি বাড়ি যেটা, সেটাতে পিকনিক হলো, খাওয়া দাওয়া সব হলো টলো। খাওয়া দাওয়া হওয়ার পর এবার যখন ও শুতে গেছে গৌতম, শোয়ার পর ওর শরীরটা কীরকম আনচান করছে, মনটাও ভালো লাগছে না, কীরকম একটা হচ্ছে। তো গরমকাল তখন, ও তখন ভাবলো যে ঠিক আছে একটু বাড়ির বাইরে গিয়ে একটু হাঁটা চলা করে আসে। বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, ঠিক বাড়িটার বাইরেটাই দাঁড়িয়ে আছে, 12:30 পৌনে 1টা মতো তখন বাজে। হঠাৎ ও দেখছে যে একটি মেয়ে, ওই 17 বছর এরকম বয়স হবে, 17 বছর মতো বয়স, চুড়িদার পরা একটা মেয়ে সামনেটা দিয়ে যাচ্ছে। ও বলেছে ভাই গোপাল তুই বিশ্বাস কর, যেহেতু ও নিজে সুপুরুষ বললাম, দেখতে শুনতে খুবই ভালো, বলছে প্রচুর মেয়ে সাথে আমার মেয়ে প্রপোজ করেছে আমাকে, বা তারা চেষ্টা করেছে আমার কাছে আসা, কিন্তু আমি কারোর প্রতি কিন্তু এভাবে আকর্ষণ বোধ করিনি।
আমি এই যে মেয়েটি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার মুখটি একটিবার দেখতে পেয়েছি। দেখার পর আমি এই মেয়েটির পেছন পেছন, মেয়েটিও চলতে থাকছে, আমিও মেয়েটির কিন্তু পেছন পেছন চলা শুরু করি। এবারে গৌতম তোর মেয়েটির পেছন পেছন যাচ্ছে, ও গোপালকে যেটা জানিয়েছে আমাদের মধ্যে 15 হাত কি 20 হাতের ডিস্টেন্স, আমরা পেছন পেছন, আমি মেয়েটির পেছন পেছন যাচ্ছি। বলছে হাঁটতে 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 সেই যেই মাঠে খেলা হয়েছিল সেই মাঠে এসে পড়েছি। সেই মাঠ পার হয়ে হাঁটতে হাঁটতে মেয়েটির সঙ্গে সঙ্গে পেছু 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 ওই 15-20 হাতের কিন্তু ডিস্টেন্স রেল লাইনের ধার বরাবর এসে গেছি। বলছে রেল লাইনের ধারে এসে গিয়ে মেয়েটি কিন্তু চুপ করে দাঁড়িয়ে গেল, ওর দিকে পেছন ঘুরে। এবার যখন ও দাঁড়িয়ে গেল, ওই তো 15-20 হাতের ডিস্টেন্স বললাম তো, ওই গৌতম কিন্তু এবারে হাঁটতে 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 মেয়েটির থেকে মাত্র 2 হাত দূরে এসে চুপচাপ দাঁড়ায়। মেয়েটিও কোনো কথা বলছে না, গৌতমও কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে ভাই দেখো, আমার যে এতটা রাত হয়ে গেছে, এই মেয়েটি কে, কোথা থেকে এলো, কোথায় যাচ্ছে, কি করবে আমার সাথে, আমার কিচ্ছু তখন কিন্তু মনে হচ্ছে না, পুরো মাথা তখন আমার ফাঁকা। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি 2 হাত দূরে, মেয়েটি আমার 2 হাত আগে, সে কিন্তু আমাদেরকে পেছন করে দাঁড়িয়ে আছে। বলে এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি জিজ্ঞাসা করি আপনার নাম কি। মেয়েটি কিন্তু আমার দিকে পেছন করা অবস্থাতেই উত্তর দেয় আমার নাম মোহিনী। মোহিনী। তখন মেয়েটি বলে আপনি আমার পিছন পিছন চলে এলেন। বলে এবার আমি কি উত্তর দেব, এই তুমি আমার পিছন পিছন চলে এলে। তো গৌতম তখন গোপালকে যেটা বলেছে যে আমি তখন কি উত্তর দেব, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ও তখন বলেছে যে আমি কেন চলে এলাম আমি নিজেই জানি না। এই কথা কিন্তু গৌতম উত্তর দেয়। এবার গৌতম মোহিনীকে বলে যে তোমার বাড়ি কোথায়। মোহিনী উত্তর দেয় যে আমার রেল লাইন পার করে বাড়ি। এইভাবে কথাবার্তা চলতে চলতে ওরা দুজনেই রেল লাইনের ওপর বসে পড়ে বহুক্ষণ গল্প করতে থাকে। গল্প বলতে এই তুমি কি করো, কোথায় থাকো, এই সমস্ত কথা কিন্তু বলতে থাকে। তো তখন কিন্তু গৌতম বলে যে আমার এখানে আদি বাড়ি, আমার বাবার এখানে আদি বাড়ি, কিন্তু আমরা পকন্না গ্রামে থাকি, এই মাঝে সাঝে যাতায়াত করি, এই সমস্ত এখানে আমার কাকা কাকিমা সবাই থাকে, সবটুকু যা যা কথা বলার সব বলে। গল্প করছে দুজনে বসে। এই গল্প করতে করতে তখন হঠাৎ করে মোহিনী বলছে তুমি কিন্তু খুব সুন্দর গৌতমকে। তখন গৌতম বলে হ্যাঁ মোহিনী তুমিও কিন্তু খুব সুন্দর, দেখো আমার জীবনে অনেক প্রেম এসছে, অনেকে আমায় প্রপোজ করেছে, কিন্তু আমি তাদের কাউকে কিন্তু পাত্তা দিইনি বা অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি সেই আকর্ষণটাই অনুভব করিনি। কিন্তু আজকে তোমাকে দেখে আমি আমার খুব ভালো লাগছে, এবং আমি মানে তোমাকে ভালো লেগেছে, এবং মানে যা হয় আর কি, পরবর্তী সময়ে আমাদের মধ্যে হয়তো একটা কোনো সম্পর্ক হয়ে উঠবে, মানে মোট কথা এইভাবে কথা বলতে বলতে ওদের মধ্যে কিন্তু ওই প্রথম দিনেই সেই লাভ অ্যাট ফার্স্ট সাইট সেই রকমভাবেই কিন্তু একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং গৌতম কিন্তু মোহিনীর কিছু না, একটা আঙুল কিন্তু ধরে কিছুক্ষণের জন্য, আর কিন্তু কিছু না, ওই আঙুল ধরাটা পর্যন্তই। এই করতে 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 ওর তখন ও যখন মানে হুঁশ ফেরে তখন কিন্তু রাত 3টে বাজে। তখন বলে যে গোপালকে বলেছে যে আমার তখন ভয় ডর, এই মেয়েটি কে, এত রাত্রে কেন সে আমার সাথে লাইনে বসে গল্প করছে, কিচ্ছু কিন্তু মাথায় নেই, পুরো পজেসড হয়ে গেছে। তো যাই হোক, এবারে যখন 3টে মতো বাজে তখন গৌতম বলে যে মোহিনী তুমি বাড়ি যাবে না। তখন বলছে যে হ্যাঁ আমি বাড়ি যাব। তখন মোহিনী আবার উল্টো জিজ্ঞাসা করছে তুমি বাড়ি যাবে না, বলছে হ্যাঁ আমাকে তো যেতেই হবে, আমি বাড়ি যাব। তখন বলছে যে তা এবার গৌতম জিজ্ঞেস করছে তাহলে আমাদের আবার কবে দেখা হবে, কারণ তখনকার দিনে সেই সময় মুঠোফোন তো নেই,
প্রায়। আর ল্যান্ড ফোন খুব রেয়ার অবস্থাপন্ন লোকেদের বাড়িতেই সেইটা হয়তো একজন দুজনের বাড়িতে রয়েছে। তাহলে দেখা হবে কি করে? তখন এবার গৌতম বলছে তাহলে দিনের বেলায়, বলছে না দিনের বেলায় আমি বাড়ি থেকে বেরোই না, আর আমার কিছু অসুবিধা রয়েছে, দিনের বেলা দেখা করা সম্ভব নয়। তুমি এক কাজ করবে, তুমি শনিবার করে রাত্রি ঠিক 12টার সময় এই জায়গাটায় আসলেই তুমি কিন্তু আমাকে পাবে। মোহিনীর প্রতি প্রচণ্ড আকর্ষণ থেকে কিন্তু গৌতম কিছু না ভেবে সে কিন্তু সম্মতি জানায় যে ঠিক আছে, আমি ওই রাত 12টায় প্রত্যেক শনিবার করে আমি আসবো তোমার সাথে দেখা করতে। বলছে এরপর তো উঠে পড়ি। উঠে পড়ে মোহিনী কে বলে তাহলে তুমি যাবে না বাড়ি? বলে তুমি আগে যাও। তো সেই মতো উঠে পড়ে কয়েকটা পা এগিয়েছে, এগিয়ে ওকে মানে এক দু পা এগিয়ে গিয়ে ওকে পেছন ফিরে যা হয় টাটা করেছে, আসছি এরম বলেছে। বলে নিয়ে হয়তো আর 2-3 পা এগিয়েছে, এগিয়ে কি মনে হতে আবার যেই ঘুরেছে দেখছে মোহিনী কিন্তু ওখানে নেই। তো ও তখন ভাবছে যে বাবা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। তারপরেই ভাবছে ও লোকাল মেয়ে চলে গেছে, আমি তো এখানে কিছু সেরকমভাবে কিছু অত জানি না, কারণ ও তো মাঝে সাঝে আসে যায়, ও চলে গেছে এই রকমই ভেবেছে। এরপর তো বাড়িতেও চলে আসে, বলে বাড়িতে তো মনটা বেশ খুশি খুশি, এসে তো আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি এবং সকালবেলায় যখন এই 9টা বাজে তখন কাকিমা বলছে যে কি গৌতম ডাকে, গৌতম গৌতম করে যে কি গৌতম তুমি আজকে বাড়ি যাবে না? আর তুমি বাড়ি যাবে নাকি আজ থেকে যাবে? বলে না না না, আমার দোকান আছে, আমার দোকানে যেতে হবে। ওর একটা দোকান ছিল, কিসের দোকান সেটা আমায় গোপাল বলেনি। তো আমাকে বাড়িতে যেতে হবে। তো যথারীতি ও তো বাড়ির পথে আর কি হাঁটা দেয়। এবারে তো বাড়ি চলে আসে, বাড়ি এসে মানে অস্থির হয়ে যাচ্ছে কবে শনিবারটা আসবে। ওই গৌতম গোপালকে যেটা বলেছে, জানিস গোপাল প্রত্যেকটা শনিবার আমি ওখানে গিয়ে দেখা করতাম মোহিনীর সাথে রাত 12টার সময় ওই রেল লাইনে দেখা করতাম, আর ওই কাকার বাড়িতে যেতাম, কাকার বাড়ি থেকে দেখা করতাম, এইভাবে চলছিল। কিন্তু আমি যত ওকে বলতাম সকালে দেখা করি চলো বা কিছু, ও সেই অসুবিধা দেখাতো, না সকালে হবে না, বাড়ি থেকে বেরোতে দেবে না, বাড়িতে অসুবিধা আছে, এই কোনো না কোনো একটা কথা বলে টলে ও কাটিয়ে দিত ব্যাপারটা। আর এত প্রেমে ওর বা পাগল বা এতটা আকর্ষণ মানে মোহিনীর, যে ও কিন্তু কোনোভাবেই কিন্তু মোহিনীর কোনো কথাকে আর কি অসম্মতি জানাতে পারতো না, বা কথা মেনে না নিয়ে ওর উপায় ছিল না, এরকম ব্যাপারটা চলছিল। তো এভাবে মাঝে মধ্যে প্রত্যেক শনিবার, যে ছেলে মাঝে মধ্যে তার নিজের বাড়িতে ফেরে, সেই ছেলে প্রত্যেক শনিবার আসাতে এবার ওই বাড়িতে যারা কাকিমা জেঠিমা যারা ছিলেন বা যারা ওখানে রয়েছেন, তারা এবার ইয়াং ছেলে অত সুন্দর দেখতে দেখতে, চেহারা টেহারা সুন্দর, যেমন বলে যে কি কাউকে মনে ধরেছে কিনা, কি ব্যাপার, হ্যাঁ যেমন পেছনে লাগা সেরকম তো লাগতে থাকে। তো এই রকম যখন অবস্থা, তখন এই কি করে গৌতম, কি করে বলে মাঝে মধ্যে কাকার বাড়িতে যেত, আর মাঝে মধ্যে কি করতো, যেত না, রাত করে বেশ অনেক রাত করে ট্রেনে চেপে ও আসতো, মানে পখন্না গ্রাম থেকে ও দুর্গাপুর চলে আসতো বাসে, দুর্গাপুর থেকে ট্রেন ধরে বর্ধমান চলে আসতো, এসে নিয়ে বেশ কিছুক্ষণ স্টেশনে ওয়েট করে রাত্রি 12টার সময় মোহিনীর সাথে দেখা করে আবার ফিরে এসে ওই প্ল্যাটফর্মে শুয়ে থাকতো, ফার্স্ট ট্রেন ধরে বাড়ি ফিরতো। এইভাবেই কিন্তু দিনগুলো চলছিল। গৌতমের ভয় লাগতো যে দাদারা, তখনকার দিন তো ওই তো বললাম ফোনের ওই অসুবিধাটা ছিল, বলে ফোন তো অত কেউ করবে না, কিন্তু দাদারা তো মাঝে মধ্যে ওই বাড়িতে আসে, হ্যাঁ সেক্ষেত্রে দাদাদের কানে যদি খবরটা চলে যায়, ওই জন্য সব দিন কাকার বাড়িতে আসতো না, ওই স্টেশনে শুয়ে ওইভাবে থাকতো, দেখা করতো। বলছে এইভাবে কানাঘুষো হতে 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 দুই বাড়িতে সবাই কিন্তু মোটামুটি জেনে যায় যে গৌতম কিন্তু প্রেমে পড়েছে। তো প্রেমে পড়েছে ঠিক আছে, এবারে কোন মেয়ে, কোথাকার মেয়ে, কি তার বাড়ি, কোথায় বাড়িঘর, কেউ কিন্তু কিচ্ছু জানতো না, আর গৌতমও কাউকে কিচ্ছু বলেনি। তো এবারে আস্তে আস্তে তো ওর সব দাদা বোন সবার বিয়ে হয়ে যায়। তো একটা শনিবার কিন্তু ও গিয়ে মোহিনীর সাথে দেখা করে। এবার দেখা করে বলে যে দেখো
আস্তে আস্তে বাড়ির সকলেই টুকটাক করে সন্দেহ শুরু করেছে। আমার দাদার স্ত্রীরা মানে বৌদিরা, কাকিমারা, হ্যাঁ এরা সব যারা আছে বাড়ির মেয়েরা, তারা আমাকে বারে বারে বলছে যে বল না, তুই যদি প্রেম করে থাকিস বল, তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো। এই সমস্ত কথা কিন্তু বলা শুরু হয়েছে। এবারে সাথে সাথে এই কথাটা যখন গৌতম বলে, তখন মোহিনী বলে যে তুমি কি বলেছো? তখন গৌতম বলে আমি কিচ্ছু বলিনি। তখন বলেছে খবরদার কিন্তু তুমি বলবে না, তুমি একদম বলবে না কিন্তু, হ্যাঁ। তখন বলেছে কেন বলবো না কেন, আমরা দুজন দুজনাকে ভালোবাসি, আমরা বিয়ে করব। তখন মোহিনী বলে হ্যাঁ নিশ্চয়ই করব, তবে এখন নয়, পরে করব। তখন বলছে যে গৌতম চুপ করে যায়, আর কি বলবে, এক্ষেত্রে তো বলার কিচ্ছু নেই। এবার বলছে যে তখন গোপাল আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক, আমি কি হচ্ছে এটা আমি নিজে কিচ্ছু তখন বুঝতে পারছি না, এই রকম পরিস্থিতি চলছে। বলছে যে যখন ওরকম ও সমানে বলে যায় যে দেখো তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, তুমি বললে কিন্তু আমি কিন্তু আর আসবো না, হ্যাঁ আমাকে কিন্তু আর পাবে না, এরকম ভাবে মানে রীতিমতো ভয় দেখাতে থাকে। ফলে ও আরো চেপে যায় গৌতম, ও আর কাউকে কিছু বলেও নি আর বলবেও না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এইভাবে তো দিনগুলো কাটতে থাকে। কখনো কখনো বলেছে যে তুমি আমাকে তোমাদের বাড়ি কোথায় সেটা দেখাও, তাও দেখায়নি, বলেছে ও পরে দেখবে তুমি। আর গৌতম গোপালকে যেটা বলেছে যে দেখো আমি কিন্তু ওর পদবিটাও জিজ্ঞাসা করিনি, টাইটেলটা। ও বলেছে যে আমার নাম মোহিনী, আমি ওই মোহিনীটুকু ধরেই চলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেক শনিবারই আসছে, টাইমে চলে আসছে, দেখা হচ্ছে, তাহলে একটা যে মেয়েটা যে জেনুইন সেইটা ওর একটা ধারণা হয়তো কোনোভাবে জন্মেছে। আর তখন তো এমনিও চিন্তা শক্তি কাজ করছে না, ওই তীব্র আকর্ষণ, এর ফলে ও ওই সব ব্যাপারে আর কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু করেনি। তো ওই দিনকে মানে যেদিনকার কথা বললাম, যে শনিবারটার কথা বললাম, ও কিন্তু ওই বাসে করে পকন্না থেকে তো ওইভাবে এসে ওই স্টেশনে অপেক্ষা করে ও তো তো দেখা করেছে আর কি। দেখা করবার পর ওদিনকে একটুখানি প্রেশারই দিয়েছে, যে বাড়ির সবাই বলছে যে কি ব্যাপার, রাত্রিবেলা করে প্রত্যেক শনিবার আমি কোথায় চলে যাচ্ছি, রাত্রে বাড়ি থাকি না, পরের দিন সকালে ঢুকি, এরকম সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এটা কি হচ্ছে। তো আমি তখন বলছে তুমি কি বললে, ওর সেই প্রশ্ন তুমি কি বললে, বললো না আমি কিচ্ছু বলিনি। বললো হ্যাঁ বলবে না কিন্তু, তাহলে কিন্তু তুমি আর আমায় পাবে না। এইভাবে একটা মানে থ্রেট করার মতো একটা ব্যাপার চলতে থাকে। তো এরকম চলতে চলতে তো সেদিনকে একটু ওই বলছে যে আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, দেখি যদি বাড়ি চলে যেতে পারি, এরকম বলে বলে উঠে পড়েছে। উঠে পড়ে গোপালকে যেটা বলেছে যে গোপাল আমি জাস্ট 2 পা কি 4 পা গেছি, পেছনে ঘুরে কিন্তু আমি ওকে আর দেখতে পাচ্ছি না, মোহিনীকে আমি কোথাও কিন্তু ওকে আর দেখতে পাইনি। ওই দিন কিন্তু আমার একটুখানি আশ্চর্য লেগেছে যে বাবা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। তা চলে গেছে, তখন তো মনটা আমার ওরকম হয়ে রয়েছে যে কোনো মানে কিছু অস্বাভাবিকতা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, চলে গেছে। বলছে ওই সময় এসে আমি তো লোকাল ট্রেন পাবো না, স্বাভাবিক ব্যাপার, তখন আমি একটা এক্সপ্রেস ট্রেন কিন্তু পেয়ে যাই ওই রাত্রিবেলা। এক্সপ্রেস ট্রেনে করে এসে আমি তো নেমে পড়ি তো ইয়েতে দুর্গাপুর পৌঁছে যাই। এবারে দুর্গাপুর পৌঁছে আমি এইবার চিন্তা করি যে এতটা রাত হয়ে গেছে, এখন তো আমি বাস স্ট্যান্ড থেকে বাস পাবো না। আর তখন এত বছর 28 বছর আগের কথা, তখন এত অটো টোটো এত কিছু ছিলও না। বলো এবার আমি চিন্তা করছি আমি তাহলে বাড়িটা যাব কি করে। তো ওই স্ট্যান্ডের ওখান থেকে ও হাঁটা লাগিয়েছে, প্রায় 5-6 কিলোমিটার হেঁটে 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 গেছে, গিয়ে একটা গ্রাম পড়েছে, গ্রামটার নাম গোপাল যেটা বলেছে চুনপোড়া বা চুনপড়া এরকম কিছু, চুনপোড়া বোধহয়, চুনপোড়া গ্রাম, আমি যদি খুব ভুল না হয় আমার। তো ওই চুনপোড়া গ্রাম অবধি পৌঁছে গেছে, বলছে ওখানে পৌঁছে একটা খুব সুন্দর ওখানে মন্দির আছে, তো ওই মন্দিরটা পর্যন্ত আমি পৌঁছে যাই। এবার মন্দিরটা খুবই সুন্দর, বললাম মন্দিরের সামনে প্রশস্ত একটা চাতাল,
আর মন্দিরটা, যে মন্দিরের কথা বলছি, সেই মন্দিরটার একটু বিবরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। মন্দিরে একটা বিশাল বড় মাটির তৈরি হাতি এবং বিশাল বড় একটি মাটির তৈরি ঘোড়া রয়েছে। হয়তো গ্রামে এরকম মন্দির থাকে, এরকম মন্দির কিন্তু আমি কিন্তু দেখিনি, হয়তো এরকম মন্দির রয়েছে। এবার গোপাল যেটা বলেছে, ওই মন্দিরটায় কিন্তু দুর্গা মার পুজো করা হয়, কিন্তু ওই হাতি ঘোড়াকেই ঠাকুর হিসাবে মানা হয়। ওখানে কোনো কিন্তু আলাদা কোনো বিগ্রহ বা কোনো মূর্তি কিছু কিন্তু নেই, হাতি ঘোড়া ঠাকুর হিসাবে ওইখানে আর কি মা দুর্গার পুজো করা হয়, সামনে ঘটটট পেতে পুজো করা হয়। তো ভালো কথা। এবারে সুন্দর মন্দির, সামনে বেশ সুন্দর চাতাল, আর চারপাশ দিয়ে প্রচুর ঘরবাড়িও রয়েছে, জায়গাটা খুব বেশ নিরাপদ একটা ভালো জায়গা। তো ওর প্রচণ্ড গৌতমের ঘুম পেয়েছে, ও ভাবলো যে ঠিক আছে আমি এখানটায় শুয়ে ঘুমিয়ে পড়ি। তো বলছে ঘুমিয়ে পড়ার পর ও যেটা গোপালকে যেভাবে জানিয়েছে, বলছে আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের হাতগুলো, আমাদের শরীরের দুপাশে হাত, এবার আমরা তো আর আমাদের বডিটা কি অবস্থায় পড়ে রয়েছে ঘুমানো অবস্থায় সেটা আমরা দেখতে পাই না, কিন্তু অন্য কেউ যখন ঘুমায় তখন আমরা যেটা লক্ষ্য করি, না সে মুঠো করে আছে, না সে পুরো খুলে আছে, একটা মানে মুঠো এবং খোলার একটা মাঝামাঝি জায়গায় হাতটা থাকে। আর একদম ছোট শিশুদের আমরা দেখি হাত মুঠো করে ঘুমাতে, এই তো ব্যাপারটা। বলছে আমি ওখানে শোয়ার, মন্দিরের সোজাসুজি কিন্তু গৌতম শোয়নি, বিগ্রহের সোজাসুজি না শুয়ে ও কিন্তু একটু সাইড করে শুয়েছে। তা যেখানে সাইড করে শুয়েছে সেখান থেকে কিন্তু ঠাকুরগুলোকে দেখা যাচ্ছে না, ওই হাতি ঘোড়া এনাদের দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি ওই দেয়ালটা আর কি, দেয়ালটা দেখা যাচ্ছে। তো যাই হোক, ওখানে তো ওরকমভাবে শুয়েছে। এবার হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে ও ঘুমিয়ে পড়ে, খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর ওর মনে হয় ওর হাতের মধ্যে কেউ একটা আঙুল, ধরুন এরমভাবে যদি হাতটা রেখে থাকে, এরমভাবে একটা আঙুল দিয়ে ঘষছে। তোর না ঘুমটা ভেঙে যায়, কে ঘষছে। তো ভাবছে, তারপরে উঠে ভাবছি যে ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি বোধহয় একটা স্বপ্ন দেখছি। তো আবার ও ঘুমিয়ে পড়ে। বলে ঘুমাবার আবার 3-4 মিনিট বাদে আবার মনে হচ্ছে কেউ যেন ওরকমভাবে আঙুল দিয়ে ঘষছে। তো এইবারে ও কি করে, আঙুলটাকে ধরে ফেলে, জাপটা আঙুলটাকে ধরে নেয় আর কি জোরে। কিন্তু বলে অদ্ভুতভাবে কিন্তু এই আঙুলটা না আমার হাত থেকে বেরিয়ে যায়। বলে আমার তো ঘুম ভেঙে যায়। এবার আমি ভাবি যে কেউ কি বদমাইশি করছে, বা আমার কোনো পরিচিত এখানে আমায় দেখে ফেলেছে নাকি, এই মনে করে আমি পুরো মন্দিরটা কিন্তু ঘুরে আসি, কিন্তু আমি কোথাও কিন্তু কাউকে দেখতে পাই না। এবারে তো যাই হোক, ও তো আবার সব মন্দিরটা চারপাশটা ঘুরে আসে মন্দিরের, যে কেউ বদমাইশি করছে কিনা বা লুকিয়ে রয়েছে কিনা, করে এসে ও কিন্তু আবার শুয়ে পড়ে এবং ঘুমিয়েও পড়ে, কারণ খুব ক্লান্ত ছিল। এবারে ওই মিনিট 5-10 কেটেছে, এরপরে একটা হঠাৎ করে অদ্ভুত ব্যাপার ও দেখে, যেটা কিন্তু ও গোপালকে জানিয়েছে এটা আমি কিন্তু স্বপ্ন দেখছি বলে আমার মনে হয়েছিল। ও দেখে যে ওর পাশে, ওর ঠিক পাশে একটা মানে বডি শুয়ে রয়েছে, কারো বডি, সেটা পুরো একটা হোয়াইট কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় দিয়ে ঢাকা। এবারে যেভাবে ঠিক ডেড বডিগুলো ঢেকে রাখা হয়, বলছে আমি কিন্তু দেখছি যে আমি স্বপ্ন দেখছি, মানে গৌতম বলছে যে গৌতম কিন্তু স্বপ্ন দেখছে। হঠাৎ করে ওই অবয়বটা, মানে ওই দেহটা থেকে দুটো হাত বেরিয়ে এসে ওকে বিরাট জোরে চেপে ধরে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন, এটা কিন্তু স্বপ্ন দেখছে, তাও কোথায় দেখছে স্বপ্নটা, মন্দিরে শুয়ে শুয়ে দেখছে। বলছে যখন এরকম ব্যাপারটা হয় যে আচমকা দেহ বডিটা থেকে হাত দুটো বেরিয়ে এসে ওকে বুকের মধ্যে তার টেনে নেয়, তখনও দেখছে স্বপ্নে যে এবার ও কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছে যে আমি তো ঠাকুরের মন্দিরের সোজাসুজি শুইনি, আমি তো ধারে শুয়েছি।
এবার কিন্তু ও গড়াতে আরম্ভ করে, ওই বডি সমেত ও কিন্তু গড়াতে আরম্ভ করে। গড়িয়ে 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 ও কিন্তু চলে যায় পুরো ঠাকুরের সামনে। সেই বিশাল সাইজের সেই যে মাটির হাতি এবং মাটির ঘোড়া ওই ঠাকুরের সামনে যখন পৌঁছায়, ও অবাক হয়ে লক্ষ্য করে সেখানে কিন্তু ঠাকুর নেই। এবারও চেষ্টা করতে থাকে যে ঠাকুরের একটা ফুল পাওয়ার জন্য, কারণ ওই তো বললাম ঘটে পুজো হয়, এক না একটা ফুল তো ওখানে থাকবে, কিন্তু একটা ফুলও কিন্তু ওই অবস্থায় পায় না। হঠাৎ করেই দেখতে পায় যে একটা সাদা রঙের নয়নতারা ফুল কিন্তু ওখানে পড়ে রয়েছে। ওই কোনো ক্রমে ওই গড়াতে গড়াতে গিয়ে ওই ফুলটা তুলে নিয়ে কিন্তু পকেটে রাখে, এবং যে মুহূর্তে ও পকেটে ফুলটা রাখে ও ফিল করে যে ওই বডিটা কিন্তু ওকে ছেড়ে দেয়, তখন কিন্তু ওর ঘুমটা ভেঙে যায়। এবারে ও তো মানে ঘেমে নে তো উঠে বসে ভাবতে থাকে যে সত্যি তো আমি যদি স্বপ্ন দেখছি এতক্ষণ ধরে, তাহলে আমি কি করে এতটা গড়িয়ে 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 আমি পুরো ঠাকুরের সামনে চলে আসলাম। তারপরে যেই পকেটে হাত দেয়, তখন ও কিন্তু হাতে ওই ফুলটা কিন্তু পায়। তো গোপালকে যেটা বলেছে যে দেখো, আমরা তো সবাই স্বপ্ন দেখি, কেউ দুঃস্বপ্নও দেখি, আবার ভালো স্বপ্নও দেখি আমরা সকলে, কিন্তু এই রকম স্বপ্ন কি করে সম্ভব যে আমি স্বপ্নে দেখলাম যে ওই ডেড বডি আমাকে ওইভাবে জাপটে ধরলো, আমি গড়াতে থাকলাম, গড়িয়ে গড়িয়ে ঠাকুরের কাছে আসলাম, হ্যাঁ, এবং ফুলটা তুলে নিয়ে পকেটে রাখলাম, তারপরে তো আমি দেখতে পেলাম যে বডিটা আমায় ছেড়ে দিল, আমার ঘুম ভেঙে গেল, কিন্তু সেটা তো আমি স্বপ্নে দেখলাম, কিন্তু বাস্তবে কি করে ফুলটা আমার পকেটে আসলো। তো গোপালকে বলেছে যে আমি জানি না যে তুমি এই ঘটনাটি শুনে ভয় পাবে না আশ্চর্য হবে, আমার জানা নেই, কিন্তু তুমি ভাবতেও পারবে না ওদিন কি ভয়ঙ্কর রকম ভয় আমি পেয়েছিলাম। সারা রাত চোখের পাতা খুলে, অসহ্য ঘুম, তার মধ্যে চোখের পাতা খুলে সারাটা রাত আমি ওই মন্দিরে বসে বসে কাটিয়ে দিই। পরদিন সকালে ফার্স্ট বাস ধরে কিন্তু বাড়িতে ফিরে আসি। এবারে তো বাড়ির সকালবেলা যখন বাড়িতে ফেরে, সকলে বাড়ির জিজ্ঞাসা করে যে মুখ চোখ লাল হয়ে রয়েছে, উস্কো খুস্কো অবস্থা, সারা রাত ঘুম হয়নি, যে এই কোথায় গিয়েছিলি, বাড়ির ছোট ছেলে, সবাই জিজ্ঞাসা করবেই কোথায় গিয়েছিলি, বলে একটু গিয়েছিলাম এরকম। তখন মা বাবা দাদা বৌদি সবাই মিলে ওকে বোঝায় যে দেখ, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস, প্রেম করে থাকিস, আমাদেরকে বল, আমরা বিয়ে দিয়ে দেবো, আমরা মেনে নেব, কোনো অসুবিধা নেই। আর যদি সেটা না করে থাকিস, আমাদের তো মনে হচ্ছে তুই কাউকে ভালোবাসিস, যদি সেটা না বলিস তাহলে তো আমরা বুঝবো না, আর যদি সেটা না করিস তাহলে আমরা মেয়ে দেখছি, কোনো অসুবিধা নেই, চাপ নেই। আর ওদের আর্থিক অবস্থাও এমন কিছু খারাপ ছিল না, 3 দাদা, তারা রোজগারপাতি করতো, এরকম ব্যাপার। তো বলে হ্যাঁ হ্যাঁ আমি বলবো, আমি বিয়ে করব, কোনো তোমরা ইয়ে করো না, চাপ নিও না, আমি ঠিক জানাবো, এরকম বলে আর কি, মানে এড়িয়ে যাওয়া যে ব্যাপারটা আর কি। তো যাই হোক, বৌদিরা বলে তুমি এত সুন্দর দেখতে, তুমি কেন বিয়ে করছো না, তুমি বলো তাহলে আমরা নিয়ে আসি সেই মেয়েকে, এরকমভাবে যারা যারা বলার সবাই বাড়িতে বলে। তো এবার ওদের বাড়ির একটু বর্ণনাটা আপনাদের দিয়ে রাখি। বাড়িটা হচ্ছে পুরনো আমলের দোতলা বাড়ি, আর নিচে 2টি ঘর, সামনে বারান্দা, আর দোতলাতেও 2টি ঘর, সামনে বারান্দা। এবারে 3 দাদা 3টে রুমে শোয়, আর একটা রুমে ও শোয়, আর ওই রুমটায় হচ্ছে মেঝেতে আর কি ওর মা বিছানা করে শোয়। বলছে যে আমি, ও গোপালকে যেটা বলেছে গৌতম, যে আমি কিন্তু শোয়ার পর একটা, ও এই জায়গায় একটা কথা আমি বলতে মিস করে গেছি, গৌতমের আরও বেশি আকর্ষণ ছিল মোহিনীর প্রতি, কারণ হচ্ছে মোহিনীর কাছে গেলে নাকি একটা অদ্ভুত সুন্দর একটা স্মেল পাওয়া যেত।
তা যে স্মেলটা কিন্তু গৌতমকে আরো অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ, তো যাই হোক, বলছে যে গোপালকে বলেছে যে গোপাল, রাত্রিবেলা যখন আমি শুতাম আমার ঘরের মধ্যে আমি কিন্তু পুরো ওই মোহিনীর ওই স্মেলটা কিন্তু আমি পেতাম। এই নয় যে আমার পাশে কেউ রয়েছে, কোনো নারী মূর্তি বা নারী শরীর, তাকে আমি স্পর্শ করেছি বা কিছু, এসব কিচ্ছু না, খালি ওই স্মেলটা আমি পেতাম। তা একবার তখন শীতকাল, রাত্রিবেলা আমি তো শুয়ে পড়েছি, আর আমার মা নিচে তোষক টোষক পেতে লেপ টেপ নিয়ে তো শুয়েছে। এবারে মাঝরাত্রে আমি বাথরুম করতে গিয়ে যখন বাইরে বেরোবো, দেখি মা বিছানা টিছানা নিয়ে বাইরে শুয়ে আছে। এবার আমি তখন মাকে বলছি, মা এই কি, তুমি এখানে শুয়েছো কেন? এই শীতে ঠান্ডা, এত ঠান্ডা, তার মধ্যে তুমি বারান্দায় শুয়ে আছো কেন? মাও তো ঘুম চোখে ধরপড় করে উঠে বসে, বলে সে কি রে, আমি তো তোর নিচেই তো শুলাম, মেঝেতেই তো বিছানা করে আমি শুলাম, আমি এখানে কিভাবে এলাম? তখন বলে যে এখানে কিভাবে এলাম মানে তুমি নিশ্চয়ই এখানেই চলে এসে বিছানা পেতেছো। হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো খেয়াল করিনি, তুমি এখানেই বিছানা পেতেছো। তো এরকম ব্যাপার ট্যাপার হতে থাকে বাড়িতে। বলছে আরেক দিনকার ঘটনা, বলছে যে সেদিনও আমি ওরকম খেয়ে দিয়ে এসে আমি শুয়ে পড়েছি। এবার মা, মানে বাড়ির মেয়েদের তো খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে, সেগুলো টুকটাক করে টোরে মা আসবে, বাথরুম টাথরুম করে মা এসেছে, এসে দেখছে দরজায় ছিটকানি দেওয়া। এবার তো মা দরজা ধাক্কাচ্ছে, গৌতম গৌতম করে তো খুব দরজা ধাক্কাচ্ছে। বললো এই শুনে তো আমি উঠে পড়ে বললাম, হ্যাঁ বলো কি হয়েছে? বলে এই তুই দরজা বন্ধ করে ছিটকানি দিয়ে রেখেছিস, কি ব্যাপার এগুলো? তখন বললাম যে কই, আমি তো এসে শুয়ে পড়েছি, আমি তো ছিটকানি দিইনি। হ্যাঁ, তুমি এসে শোবে, আমি তো জানি আমি তো ছিটকানি দিইনি। বলে বলো এগুলো কে বিশ্বাস করবে গোপাল? হ্যাঁ, তো এই রকম টুকটাক টুকটাক কিন্তু ওদের বাড়ির মধ্যে কিন্তু হতে থাকে, মানে শুরু হয়। তো এবারে যেটা হয় সেটা হচ্ছে যে ওর তো দোকান আছে, দোকানটা মোটামুটি ভালোই চলে। তো দোকানে যায় আসে, আর প্রত্যেক শনিবার ওই রাত 12টায় গিয়ে কিন্তু ও কিন্তু ওই ইয়ের সাথে দেখা করে, মোহিনীর সাথে। কখনো কাকার বাড়িতে যায়, আবার সব সময় গেলে পর তারাও প্রশ্ন করবে ওই ভয়, আর দাদাদের বলে দেয় ওই ভয়, কিন্তু আবার ওইভাবেও যায়, বাস ধরে ট্রেন ধরে ওখানে গিয়ে স্টেশনে অপেক্ষা করে ওইভাবেও দেখা করে। এই করতে করতে একটা সময় ও না হঠাৎ করে খুব পিঠে যন্ত্রণা শুরু হয়, খুব প্রচণ্ড যন্ত্রণা। তো যন্ত্রণা শুরু হয়, এ ডাক্তার সে ডাক্তার, টুকটাক দেখানো টাকানো এই সমস্ত হয় টয়, তো কিছু হয় না। তখন কিন্তু ও সিদ্ধান্ত নেয় যে না, মানে কেউ হয়তো কারো থেকে বুদ্ধি নেয় বা যা করে, ও যে আমি ভেলোর চলে যাব। তা ও কিন্তু মোহিনীর কাছে আগে, মানে যেদিন যাবে তার আগে যে শনিবার, সেই শনিবারে গিয়ে কিন্তু মোহিনীকে জানিয়ে আসে যে দেখো, দিন 15-র জন্য আমি ভেলোরে যাচ্ছি, আমি কিন্তু ফিরে এসে তোমাকে বিয়ে করব। তো এরপরে তো ভেলোর চলে যায়। এবার ভেলোর থেকে ফেরবার পর যে শনিবারটা আসে, ও তখন বলে যে ও তো দিনের বেলা কোনোভাবেই ওকে রাজি করাতে পারছি না, ও তো দেখা করবে না, তাহলে বরং এক কাজ করব, আমাদের বাড়ি থেকেও তো সবাই মেনেই নেবে, মেয়েকে মানে বউকে নিয়ে আসলে কেউ না করবে না, তো ঠিক আছে আমি বরং মোহিনীকে রাত্রিবেলায় বিয়ে করে নেব, এই মনে করে শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করে নেব। এই মনে করে ও একজোড়া শাঁখা, পলা, এগুলো যেগুলো আমাদের মানে সাধারণ পরানো হয় সেইগুলো সমস্ত কিনেছে নতুন বউয়ের জন্য, শাঁখা পলা কিনেছে। আর ভাবছে যে সিঁদুর যখন পরাবোই তাহলে মায়ের সিঁদুর পরাবো। তো ওর দোকানের পাশেই একটা বেশ বড় কালী মন্দির আছে জাগ্রত, সেইখানে গিয়ে পুরোহিতকে বলে যে একটু সিঁদুর দিতে। তা পুরোহিত সিঁদুর দিয়ে দেয়, মানে একটা কাগজে করে দিয়ে দেয়, ভেবেছে টিপ টিপ পড়বে হয়তো। তো ওই সিঁদুরটা নিয়ে ও কিন্তু ওই শনিবার মোহিনীর সাথে দেখা করতে যায়। তো ওখানে গিয়ে দেখা করে প্রথমে তো খুব গল্প, মানে যা যা করার গল্প অল্প কথা টথা বলার বলে, তারপরে বলে মোহিনী তুমি চোখ বন্ধ করো তো। তো মোহিনী বোধহয় চোখ বন্ধ করেছে বা কি করেছে, তখন ওই সিঁদুরটা ও কিন্তু মোহিনীর শীতেতে পরিয়ে দেয়। ও গোপালকে বলেছে যে যেই সিঁদুরটা পরিয়ে দিলাম, বাবা গো মা গো চলে গেলাম, পুড়ে গেলাম, এইভাবে প্রচন্ড চিৎকার করতে থাকে।
বলে ও এত জোর আওয়াজ বার করতে থাকে, ওর পাশে যে আমি বসে আছি আমার কানের পর্দা মনে হয় ফেটে যাবে। এবারে ও কানটা মানে এই দু হাত দিয়ে এরমভাবে চেপে ধরে, একটু যেই মাথাটা ঝুঁকে গেছে কানটা চেপে এরম খুব আওয়াজে এরম আমাদের হয় না যে সহ্য করতে পারছি না, যেই এরকম ভাবে মাথাটা ঝুঁকিয়ে সোজা হয়েছে দেখছে পাশে কিন্তু কেউ আর নেই। এবার তো ভয় পেয়ে গেছে যে ও কি রেগে গেল, ও কি তাহলে চলে গেল, ও মানে এবার তো ও তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ডভাবে কিন্তু আধ ঘন্টা ধরে প্রায় ওকে হন্যে হয়ে কিন্তু খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু ওকে কিন্তু পায় না। ওই দিন তখন ও কিন্তু ওই কাকিমার মানে জ্যাঠা কাকা ওই যে বাড়ি ওদের আদি বাড়ি যেটা, ওই আদি বাড়িতে বর্ধমানে কিন্তু ফিরে যায়। তা ফিরে যায়, এবারে তো যাই হোক ইয়ে করে, ওর কাকিমা তখন বলে যে তুই এত রাত করে ফিরলি কি ব্যাপার, হ্যাঁ তুই তো কাউকে কিছু বলিস না, হ্যাঁ রাত করে আসিস মাঝে মধ্যে আবার এরকম দুমদাম করে চলে যাস, যেটা মানে মা কাকিমারা বলে থাকে। হ্যাঁ ওর এক ওই কাকিমার এক ছেলে আছে যে প্রায় ওই 1-2 মাসের ছোট বড় ওর সাথে, ওর নাম হচ্ছে রুবল, হ্যাঁ এরকমই কিছু নাম রুবল এরকম। তো ওই রুবালকেও কিছু তুই বলিস না, হ্যাঁ তুই এরকম করতে থাকিস। তখন ও পুরো ব্যাপারটা কিন্তু কাকিমাকে খুলে বলে যে কাকিমা এই হয়েছে সেই হয়েছে, মানে আমরা এরকম রেল লাইনে বসে বসে গল্প করতাম, এই করতাম, আজকে আমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছি, সিঁদুর পরিয়ে দেওয়ার পর এরকম ও এমন আওয়াজ করছে আমার পুরো কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম, আমি মাথাটা যে নিচু করে আবার তাকিয়েছি দেখছি কিন্তু ও আর নেই এই সমস্ত। এবার কাকিমা বলে হ্যাঁ আমি তো সবই শুনলাম, ঠিক আছে কোন মেয়ে, বলে কোথায় থাকে, বলে রেল লাইনের ওপারে থাকে। বলছে ঠিক আছে কিন্তু তুই যে সিঁদুর পরিয়ে দিয়েছিস, এখন যদি তারা এসে কোনো হুজ্জুতি করে ওর বাবার নাম টাম, বলে না আমি কিচ্ছু জানি না, ওদের টাইটেলও জানি না, কিচ্ছুই জানি না, ও আসতো রোজ দেখা করতো এই সমস্ত। তখন ওর কাকিমা বলে যে তাহলে তো এই ব্যাপারটাকে আমায় তোর কাকুকে জানাতে হবে, ও তুই চিন্তা করিস না, চাপ টাপ নিস না, তুই আজকে রাত্রে তো শুয়ে পর, কালকে আমি খুঁজে নেব, আমরা খুঁজে বার করবো কে মোহিনী। তো ঠিক আছে সেই রাত্রে তো শুয়ে পড়ে, ও তো শুয়ে পড়ে। এইবারে রাত্রিবেলা প্রচণ্ড মানে যখন অঘোরে ঘুমিয়ে পড়ে, এত একটা হানটান ব্যাপার গেছে, অঘোরে যখন ঘুমিয়ে পড়ে তখনও একটা বীভৎস একটা স্বপ্ন দেখে যে মোহিনী এসে বলছে এই তুই কি করলি, তুই সর্বস্ব হারাবি, আমি তো তোকে বলেইছিলাম যে কাউকে কিছু বলবি না, আমার কথা তুই বুঝিসনি, আমি কে সেটা তুই বুঝতে পারিসনি, এইভাবে তো খুব ওর উপর তো চেঁচামেচি করছে, ও কিন্তু স্বপ্নে সেটা দেখতে থাকে। এরপরে তো যাই হোক ওর তো ঘুম ভেঙে যায়, ও সেই রুবল ওর ভাইটাকে বলে যে তুই চল আমরা খুঁজতে যাই মোহিনীকে। ও তখন বলে কি রে এখন তো 4টে বাজে, এখন তুই চুপ করে থাক, এখন 4টে বাজে, এই বর্ধমানে এখন কে 4টের সময় তোর প্রশ্নের উত্তর দেবে, সবাই এখন ঘুমাচ্ছে, এখন তুই ইয়ে কর, 9টা-10টা বাজুক, আমি তোকে কথা দিচ্ছি তোর সাথে আমি মোহিনীকে খুঁজতে যাব। বলে সে আমার তো ঘুম আসছে না, আমি ঘন্টায় ঘন্টায় রুবেলকে তুলে তুলে তো আমি বলছি যে এই চল না চল না, আর ও বলছে যে এই মা রেগে যাবে, হ্যাঁ মা চা ফা দেবে, টিফিন টিফিন খাবো তারপর যাবো। যাই হোক এইভাবে করতে 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 যখন 10টা মতো বাজে ততক্ষণে চা টা খেয়ে টিফিন টিফিন খেয়ে ওরা দুজনে তো বেরিয়ে পড়ে ওরা তো পুরো ওই রেল লাইনের ওপারে যত পাড়া আছে বাড়ি আছে সবাইকে মানে বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে নক করে করে মোহিনী আছে কিনা জিজ্ঞাসা করতে থাকে, মানে সবাইকে বলে যে সবাই বলে না মোহিনী নামে তো আমরা কাউকে চিনি না, মোহিনী বলে তো আমরা কাউকে জানি না। তখন এবার রুবেল বলে যে একই রে তুই যদি এরকম করতে থাকিস তাহলে তো এবার তো তোকে মারবে লোকে, হ্যাঁ বাড়িতে মানে কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নেই, প্রত্যেক দরজায় তুই দুমদুম করে দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে লোককে জিজ্ঞাসা করছিস, এবার তুই মারবি, মানে হন্যে হয়ে খোঁজার পরেও কিন্তু মোহিনী বলে কাউকে পাওয়া গেল না। তখন ও বলে চল বাড়ি চলে চল, তখন বলে না রে ভাই বাড়ি যাব না, একদম ভাল লাগছে না মন মেজাজ, একটু বসবো। বলে আবার বসবি কেন, বলে না না চল না একটু বসবো। এই করতে করতে সেই যে খেলেছিল যে মাঠে খেলা হয়েছিল সেই মাঠটার কাছে কিন্তু মাঠটাতে ওরা এসে পড়ে।
তখন বলে যে চল একটু বসি, বলে না না বসবি কেন, এই তো চল বাড়ি চলে যাই। বলে কেন, তোর কি কোনো তাড়া আছে? বলে না আমার কোনো তাড়া নেই। তো কোথায় বসবি? বলছে ওই নিম গাছের তলায় চল গিয়ে বসি। তখন বলছি যে নিম গাছের তলায় বসবি। এই প্রসঙ্গে গৌতম কিন্তু গোপালকে একটা কথা বলেছে, বলেছে যে ওই রুবেল বলেছে যে দেখ 200-250 বছর 300 বছরের যদি পুরনো নিম গাছ হয় তখন সেটা নিমচন্দন গাছ হয়ে যায়, নিমচন্দন। তখন বলছে যে তাই নাকি? বলো হ্যাঁ রে, তুই গিয়ে দেখ ওই গাছটা থেকে একটা অদ্ভুত তুই স্মেল পাবি। ওই রুবেল বলে ওকে। তখন বলছে যে ভালো তো, নিম গাছের তলায় ছায়া পাবো, চল সুন্দর বলছি স্মেল পাবো, ওখানে বসবো। তখন বলে না ওখানে বসিস না, ওখানে বসিস না, ওখানে নাকি অনেক ভূত প্রেত এই সমস্ত ব্যাপার নাকি ওখানে দেখা যায়, বা কেউ দেখেছে বা কেউ লক্ষ্য করেছে, এইগুলো কিন্তু দেখা যায়। তখন ও বলে দা কি বলছিস, বলে ওই গাছটার কাছে চলে যায়। গিয়ে নিয়ে গাছটার কাছে যখন একদম কাছে পৌঁছে যায় তখন কিন্তু একটা সুগন্ধের ঝাপটা ওর নাকে এসে লাগে, যে গন্ধটা, যে সুগন্ধটা কিন্তু মোহিনীর শরীর থেকে কিন্তু ও প্রতিবার পেত, যতবার সে ওখানে পৌঁছাতো ততবার কিন্তু মোহিনীর কাছ থেকে গেলে এই সুগন্ধটা কিন্তু ও পেত। এইবারে কি হয়, ও তো ওইরকম বললাম ওরকম স্মেল পেত ওখানে। তারপর কিন্তু মোহিনীকে টোটাল আর খুঁজে পাওয়া যায় না, আর খুঁজে পাওয়া যায় না। এবার এই ছেলেটা গৌতম না কীরকম একটা যেন হয়ে যায়, বন্ধু বান্ধব কারোর সাথে মেশে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর ওই মাঝে মধ্যেই মোহিনীকে খুঁজে বেড়ায়, কিন্তু মোহিনীকে তো আর পায় না। এদিকে দোকানও আস্তে আস্তে না যেতে 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 দোকানটা বন্ধ হয়ে যায়। এরকম মানে পুরো ওর মানে পুরো যেরকম ছিল তার পুরো অপোজিট হয়ে যায়। যাই হোক, এরম করতে করতে এদিক সেদিক ঘোরে। তা এই যে বললাম কখন না তো মামার বাড়িতে থাকতো, ওর মামারা হচ্ছে দুই মামা বোধহয়। বড় মামা যে সে কলকাতায় থাকতো, সে হঠাৎ করে একদিন মারা যায়। তা মারা যেতে এই গৌতম কিন্তু ওই যখন আর কি দাহ কার্য হবে সেই সময় কিন্তু ওখানে উপস্থিত হয়। তা ও যেটা জানিয়েছে গোপালকে যে তখন কাঠে দেওয়া হতো বডি। তো কাঠে ওনাকে দাহ করার কাজকর্ম চলছে, তো ও চুপচাপ গিয়ে একটা গাছতলায় বসে আছে, গৌতম বসে আছে। আর কিছুটা দূরে একজন গোপাল যেটা বলেছে যে গৌতম যেটা জানিয়েছে অঘরী সাধু বসে আছে। অঘরী বলতে ওই যে পুরো কালো রঙের পোশাক পরা ওই সাধু, মাথায় জটা জুটো ধারী, হ্যাঁ উনি বসে আছে, আর ওই ছাই টাই ভস্য টস্য মাখা, তো বসে আছে। তখন বসে থাকতে থাকতে তখন গোপাল বলেছে, গোপাল সাধুর দিকে তাকিয়ে আছে, আর সাধুও একভাবে ওই গোপাল বলছি গৌতম সাধুর দিকে তাকিয়ে আছে, এবং সাধুও কিন্তু একভাবে কিন্তু গৌতমের দিকে তাকিয়ে আছে। এরপর তাকিয়ে থাকতে 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 হঠাৎ করে ওই সাধু বাবা এরকমভাবে হাত ইশারায় ওকে ডেকেছে গৌতমকে। তো গৌতম কাছে চলে গেছে। তখন কাছে চলে গেছে, গিয়ে নিয়ে তখন ওই সাধুর ঝোলাতে ওই ভস্য ছিল, ওই ভস্যের একটা টিপ ওকে পরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তুই আর এক মুহূর্ত দেরি করিস না, তুই কাশী বিশ্বনাথের ওখানে যে শ্মশান আছে, শ্মশান ভূমি, সেখানে তুই চলে যা, তবেই গিয়ে তুই মুক্তি পাবি, মোহিনী তোর কাছ থেকে চলে যাবে। তো গৌতম যেটা জানিয়েছে গোপালকে যে এই সময় আমি পুরো চমকে উঠি যে মোহিনীর কথা এই সাধু বাবা জানলেন কি করে। তখন ও ওই প্রশ্নটাই করে যে বাবা আপনি জানলেন কি করে মোহিনীর কথা? তখন বলছে অত কথা তোর জেনে কাজ নেই, তোর সাথে যা হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি সব জানি, তুই যত তাড়াতাড়ি সম্ভব ইয়েতে চলে যা, কাশীতে চলে যা, এবং সেখানেই কিন্তু তুই গিয়ে ওখানে ওই শ্মশানে তুই একটা রাত্রি কাটাবি, তাহলেই কিন্তু মোহিনী তোর থেকে চলে যাবে এবং তুই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবি। বলছে এই কথা বলার পর সেই সাধু বাবা তিনি কিন্তু আমার কাছ থেকে একটা পয়সা নিল না, কিচ্ছু নিল না, উঠে কোথায় চলে গেল। তো ভালো কথা, চলে গেল। এবারে তখন
ও ভাবছে যে কি করে মোহিনীর কথা জানলো, আর সত্যিই তো আমার জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে, আমি নিজেও সেটা বুঝতে পারছি। হ্যাঁ, কোনো কিছুতে মন নেই, কিছু না। তো যাই হোক, ও বললো ঠিক আছে আমি কাশিতেই চলে যাব। মনে করে ও বললো যে থাকে, আমি যখন কিছুতেই ঠিক হচ্ছি না, আর বাড়ির লোকেরাও টুকটাক এদিক সেদিক ওকে দেখিয়েছে, কিছুতেই কিছু করা যাচ্ছে না, ও তখন একদিন কাশি রওনা হয়, মানে কাশির উদ্দেশ্যে রওনা দেয়। ওই বিকেল বিকেল করে ও শ্মশান ঘাটে পৌঁছে যায়। শ্মশান ঘাটে সাধু বাবা বলেছে একটা রাত্রি তোকে কাটাতে হবে, শ্মশানে পৌঁছে যায়। এইবারে ওর চমকিত হওয়ার পালা। ও দেখে ওই সাধু বাবা ওখানে বসে আছে। তখন ও তো সাধু বাবাকে দেখে বিস্মিত হয়ে গেছে। তখন বলছে যে সাধু ডাকছে কাছে, বলছে বাবা আপনি এখানে? তখন বলছে আমি জানতাম তো তুই আসবি, ওই জন্যই আমি এখানে। তুই এক কাজ কর, সূর্য অস্ত যাওয়ার আগে তোকে আমি যা যা করতে বলবো সেরকমভাবে তুই কর, তাহলে মোহিনী তোর থেকে চলে যাবে। তখন ও সেই প্রশ্ন যে আপনি মোহিনীর সম্পর্কে জানলেন কি করে? তখন উনি সেই উত্তর দিয়েছে যে তোর অত কথা জেনে লাভ নেই, তুই সূর্য অস্ত যাওয়ার আগে গঙ্গায় গিয়ে স্নান করে আসবি, এবং আমি যা তোকে করতে বলবো সেটা তুই করবি, এবং কালকে সূর্য উদয়ের আগে তুই গঙ্গায় স্নান করে জামা প্যান্ট পরে বাড়ি চলে যাবি, আর মোহিনী চিরতরে তোর থেকে সরে যাবে। তো সূর্য অস্তের আগে ও চান করে নিল। চান করে নেওয়ার পর সাধু বাবা নিজে যেমন ওই কালো বসন উনি পরেছিলেন, ওরকম একটি কালো বস্ত্র দিয়ে ওকে পরিধান করতে বলে, এবং ওই কিছু ভস্য টস্য উনি যা যা মাখাবার সেই সমস্ত যেগুলো ওনারা মাখেন সেগুলোকে মাখিয়ে দেয়। তা মাখিয়ে দিয়ে এইবারে তো সারাত্রি ওনার সাথে থাকতে হবে। তো ও বলে বাবা আমি কি খাবো? বলে তুই চলে যা, বেরিয়ে যা, তুই কোনো হোটেল থেকে খাবার নিয়ে আয় কি দোকান থেকে খাবার নিয়ে আয়, তো যা ইচ্ছা তুই খা, কিন্তু রাতটা তোকে শ্মশানেই থাকতে হবে, এক পাও তুই বাইরে যেতে পারবি না। তো যাই হোক, এইবারে বলছে যে ওখানে ওই ঘাটে যে এত ডেড বডি পড়ে, বডির পর বডি পুড়ে যাচ্ছে। তো যাই হোক, ও তো খাওয়া দাওয়া করে টোরে নিয়েছে, আর উনি তো ওনাদের যা ক্রিয়া আছে শিব স্তব হ্যান ত্যান সমস্ত করছেন সব কিছু। তারপর যাই হোক সারাত্র ওইভাবে কাটলো, আর উনি বলেছেন যে এই আমি যা যা করছি, শিবের স্তব করছে, যা যা করছে, বা তোর যদি কিছু ভালো লাগে তুই করবি, না করলে না করবি, কিন্তু তুই আমার সাথে থাকবি। এবার সকাল হয়েছে, সূর্যাস্তর আগে গিয়ে যাই হোক ও তো গিয়ে চান টান করে জামা প্যান্ট পরে টরে নিয়েছে। এবার বাবাকে তো প্রণাম টনাম করে ফেরার পালা। এইবার বলেছে যে বাবা আপনি আমাকে বলুন যে কি হয়েছিল, কে মোহিনী ব্যাপারে আপনি জানলেন কি করে? তখন বলছে দেখ মোহিনী হচ্ছে একটা যক্ষিণী। যক্ষিণী মানে এটা কিন্তু তুই সে অর্থে ভূতও বলতে পারবি না, আবার একে দেবীও বলতে পারবি না, এটা হচ্ছে যক্ষিণী। আর এই মোহিনী যক্ষিণী এটা হচ্ছে খুব সাংঘাতিক একটা জিনিস। বলছে তুই এত সুন্দর বলে ও তোর প্রেমে পড়ে গেছিল, হ্যাঁ, এবং ভাগ্যি ভালো তোর যে তোকে মেরে ফেলেনি। তুই কি এই যক্ষিণী থাকতে পারে এরম কোনো জায়গায় কি কখনো গিয়েছিলি? তখন ওর মনে পড়ে যায় সেই নিমচন্দন গাছটার কথা। ও তখন সবটুকু বলে যে আমি এরম খেলতে গেছিলাম এই সমস্ত এই নিম গাছের, বলছে ওই গাছে ওর বাস ছিল। ঠিক আছে, যাই হোক ও তোর প্রাণটা নিতে পারেনি হয়তো, কিন্তু ও তোর একটা বিরাট বড় ক্ষতি তৈরি করে দিয়েছে বাবা। সেটা কিন্তু সেই ক্ষতিটা সারাবার ক্ষমতা আমারও নেই। সেই ক্ষতিটা হলো তুই কিন্তু জীবনে কোনোদিনও বিয়ে করতে পারবি না, কারণ তুই ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিলি। তুই জীবনে বিয়ে করতে পারবি না। তুই যদি বিয়ে করিস তাহলে কিন্তু সেই বউ সেই দিনই মারা যাবে, তখন কিন্তু তোর ওপর আবার একটা পাপ এসে চাপবে। কাজে আমার মতে বলে তোর আর বিয়ে থা না করাই উচিত। আর এই যে কাশী বিশ্বনাথের কাশীতে এসে অনেক তখনকার দিনে পাপি তাপি জন তারা কিন্তু কাশীতে এসে মানে তাদের দেহ সৎকার করা হতো বা কিছু। আর কারণ
স্বয়ং ঈশ্বর বলে গেছেন বা বাবা বিশ্বনাথ বলেছেন যেটা, যে এখানে পুণ্যভূমি, এখানে যত পাপই তুমি করো, তুমি যদি এখানে তোমার দেহ সৎকার হয় সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পাবে। আমি ওই জন্যই কিন্তু তোকে এখানে টেনে নিয়ে এসেছি, যাতে তোর কাছ থেকে ওই এই যক্ষিণী সরে যেতে পারে। কিন্তু এবার কি, পাপীদের তো কিছু শাস্তি হওয়া প্রয়োজন, তাই জন্য কিন্তু স্বয়ং ভোলানাথ তিনি কিন্তু তার যে কি বলবো শ্মশান রক্ষক কাল ভৈরবকে কিন্তু তিনি রেখেছেন। তিনি কিন্তু এই পাপীদের ধরে ধরে 41 দিন করে নাকি শাস্তি দেন। আর এই জন্যই আমি তোকেও এখানে ডেকে এনেছি। তো গোপাল যেটা বলেছে যে দিদি, গোপাল তো প্রায়ই আমাকে ওর গ্রামে যেতে বলে, আমারও ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠে না, কবে যেতে পারবো জানি না। তো গোপাল বলেছে দিদি আপনি আসুন, আপনার সাথে ছেলেটির আলাপ করিয়ে দেব। এখন তার বয়স প্রায় 46, কিন্তু এখনও কিন্তু সে যথেষ্ট সুপুরুষ। তারপরেও তার প্রচুর সম্বন্ধ এসছে, কিন্তু সে আর বিয়ে করেনি। কারণ এই কথাটা শোনার পর কে আর বিয়ে করবে বলুন? বললো ওনার মা খুব দুঃখ করে যে বাড়ির ছোট ছেলেটা, ওর একটা বিয়ে হলো না। হ্যাঁ, কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়নি। তো গোপাল আমার কথা বলেছে যে এই ঘটনাটা যদি আমার দিদির কাছে বলি এবং দিদি তার চ্যানেলে বলবে, তো উনি তখন বলেছেন যে হ্যাঁ হ্যাঁ বলতে বলো, আমি তো আর বিয়ে থা করছি না, আর হ্যাঁ এরকম একটা ঘটনা তো ঘটেছে, শেয়ার করলে কি হয়েছে, যে মানুষের জীবনে কত কিছুই ঘটে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা বিরাট বড়, আপনারা একটু স্কিপ না করে শুনবেন, খুব ভালো লাগবে আশা করি। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনাটি কেমন লাগলো। আমি কালকে ও আমায় ঘটনাটি পাঠিয়েছে, আজকে অনেক কষ্ট করে রেডি হয়ে বসেছি এবং কিছু কিছু জায়গায় নোট করেছি বলে আপনারা লক্ষ্য করলেন আমি নিচু হয়ে হয়ে ডায়েরিটা দেখছিলাম। তো আর কি বলবো, যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করবেন সবার মাঝে। হ্যাঁ, আপনারাই তো এতটা পর্যন্ত নিয়ে এসছেন, একটুখানি আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু ছড়িয়ে দেবেন। আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ আমায় শুনলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।